আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে নো ফেল। 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো, সেম টু সেম যখন আপনারা আমার ভিডিও দেখে বানাবেন আপনাদের পারফেক্ট একটি প্যাটিস তৈরি করে নিতে পারবেন অনায়াসেই, কোনো ধরনের ভেজাল ছাড়াই। আর এটি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা একটু শুনলেই বুঝতে পারবেন। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে এটার কতটা ক্রিস্পি। এর আওয়াজটা কিন্তু আমি তখন মুট করিনি, ভিডিও এডিটিং এর সময় আওয়াজটা আপনাদের শুনিয়ে দিলাম যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়ে থাকে। একদম সেম টু সেম রেসিপি ফলো করবেন আর অথেন্টিক একটা টেস্টও পেয়ে যাবেন। সাথে থাকছে পাফ পেস্ট্রি শিটের রেসিপি আর ভেতরের পুর তৈরির রেসিপি। সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করব, আর কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটার রেসিপিও আমি শেয়ার করব। আপনারা আশা করছি ভিডিও দেখে অনেক উপকার পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। শুরুতেই আমি চিকেন প্যাটিসের পুরটা তৈরি করব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল। এখানে অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না, অল্প তেলের মধ্যে অল্প অল্প আঁচের মধ্যে রেখেই এটাকে তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তখন এটাকে আমি এর মধ্যে এক্সট্রা মশলা অ্যাড করব। এর আগে মশলাটা অ্যাড করবেন না। মোটামুটি যখন একটু নরম হয়ে আসবে, পেঁয়াজটা দেখলেই বোঝা যাবে পর্যায়ে প্যাটিসের পুর যখন আপনারা রেডি করবেন তখন কিন্তু একদমই চুলার আঁচটা মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি রেখে তারপরে এটাকে সম্পূর্ণ রান্নাটাকে শেষ করতে হবে। কখনোই আঁচটা হাই হিটে করবেন না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এসব আবারও একটু তেলের সাথে মিক্স করে নেব আর একটু নেড়েচেড়ে নেব যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। চিকেন পেটিস সেহেতু এখানে চিকেনের পুর আমি অ্যাড করব, তাই এখানে সেদ্ধ করে রাখা চিকেন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, তারপরে ছিঁড়ে নিয়েছি। সেদ্ধ করার পর ছিঁড়ে নিয়েছি, আর সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে জাস্ট সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া মাংসের পুরটা এর মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এটাও একটু মিলিয়ে আসে। নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। এটা বড় চামচ, তাই এটা টেবিল চামচ হিসাব করলে 1 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। আর ঝালটা কিন্তু পেটিসের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, অর্থাৎ অনেকে বেশি ঝাল পছন্দ করলে বেশি আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপরেও কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করব, সেজন্য আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে নিয়েছি। পেটিসের অথেন্টিক যে ফ্লেভারটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দারচিনি বাটা, সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ এলাচ বাটা। এই এলাচ আর দারচিনির যে ফ্লেভার, এটাই আপনাদের অথেন্টিক একটা ফ্লেভার নিয়ে আসবে পেটিসের মধ্যে। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই, না জিরা না ধনিয়া, কোনো কিছু দেবার এখানে প্রয়োজন নেই। আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া দেইনি কেন। আসলে যারা প্রফেশনালি কাজ করেন তারা কখনো এতে জিরা গুঁড়া আর বা ধনিয়া গুঁড়া এসব দেন না, গরম মশলা গুঁড়া দেন না। শুধু মশলার মধ্যে এই দারচিনি আর এলাচ বাটাটা ইউজ করা হয়। আর দারচিনি বাটা আর এলাচ বাটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, তারপরে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আসলেই ভালো লেগেছে। এরপরে আমি কিছু কাঁচামরিচ কুচি করে রাখা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে আবারও অল্প আঁচেই ভালো করে এটাকে রান্না করে নিয়েছি কিছুক্ষণ। লাস্ট ফিনিশিংয়ে এখন আমি 1/3 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা। এসব একসাথে মিক্স করে নিয়ে তারপরে এই পুরের সাথে আমি অ্যাড করব। অবশ্যই ময়দাটা ভালো করে মিক্স করে নেবেন, নয়তো দানাদার অংশ থেকে থাকলে সেটা দানা পাকিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। এটা হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে, পুরটা একদমই একত্রে হয়ে থাকবে। যখন আপনারা পেটিসের মধ্যে এটা ইউজ করবেন তখন পেটিস থেকে ছড়িয়ে পড়বে না, আর একসাথে একটু বাইন্ডিং টাইপ হয়ে থাকবে। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের টেস্টটা আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে পুরটা তৈরি করা হয় সেটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপরে দেখুন এটার বাইন্ডিংটা মোটামুটি চলে এসেছে। এর চেয়ে বেশি ময়দা দেবারও প্রয়োজন নেই, কারণ বেশি ময়দা দিলে পুরের টেস্ট আসলে নষ্ট হয়ে যাবে।
পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। আমি হাফ টেবিল চামচ ময়দা দিয়েই এটার সাথে মিক্স করে নিয়েছি। তারপরে দেখুন এটা সুন্দর একত্রিত হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমার মোটামুটি রেডি। একদমই ভাজা ভাজা আর করার দরকার নেই, কারণ এটা আবার পেটিসের মধ্যে যখন বেকিং করা হবে তখন আরও সিদ্ধ হয়ে যাবে। পুরটাকে আপনারা চাইলে একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তারপরে আবার যখন প্রয়োজন হবে বের করে ইউজ করতে পারেন। এখন চলে যাচ্ছি পাফ পেটিসের শীটটা রেডি করার জন্য। তার জন্য এখানে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এসব দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে তারপরে এটার সাথে বেটারটা আমি রেডি করব, অর্থাৎ বেটারটা বাকি কাজ শুরু করব। ডিমটাকে অবশ্যই ফেটিয়ে তারপরে এর মধ্যে ইউজ করবেন। ডিমটাকে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। আমার পানি কতটুকু লেগেছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি, নর্মাল পানি। এই পানিটা অল্প অল্প করে দেব আর আলতোভাবে এটাকে মিক্স করব, হাতের সাহায্যে মিক্স করছি। আর এটাকে পানি সম্পূর্ণটাকে ডো শেপ নিয়ে আসার জন্য আমার 1/4 কাপ প্লাস হাফ টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। আর আমার ডিমটা ছিল মিডিয়াম সাইজের। এক্ষেত্রে বড় সাইজের ডিম হলে পানিটা নাও লাগতে পারে, এটা আপনারা বুঝে নেবেন। আসলে নরম ডো হবে না, মোটামুটি শক্ত টাইপের একটা ডো হবে। আর যখন আপনারা তেল এর মধ্যে আমি অ্যাড করব, তেল দিয়ে যখন 5 মিনিট পর্যন্ত এটাকে মথে নেব, সেক্ষেত্রে দেখবেন যে এটা একদম সফট হয়ে এসেছে এমনিতেই। আর যদি সেক্ষেত্রে আপনারা যখন ডোটা পানি বেশি দিয়ে দেবেন, পরে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আর হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। পানিটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এটার সাথে আমি এখন টোটাল ঘড়ি ধরে 5 মিনিট মথে নিব। 5 মিনিট পর দেখবেন তেলের সাথে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর এই ডোটা ভালো করে মথে নিলে পাফ পেস্ট্রির যে শীটটা একদম পারফেক্ট আর ক্রিস্পি হবে। আজকে আমি ডিটেলসে একটু বড় ধরনের ভিডিও শেয়ার করলাম, যেন আপনারা পুরোপুরি পেটিসের একবারে ক্লিয়ার একটি ভিডিও পান। এ টু জেড রেসিপি এর মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ আলাদা আলাদা করলে আমার হয়তো সুবিধা হবে, কিন্তু আপনারা যখন এই কাজটা করবেন ডিটেলসে দেখা দিলাম। আর ডিটেলসে অনেক লম্বা ভিডিও, এর মধ্যে আপনাদের সামনে অনেক কিছুই শেয়ার করছি। আপনাদের কাছে ইনশাল্লাহ আপনারা বাসায় যখন বানাবেন আপনাদের একদম পারফেক্ট হবে। 5 মিনিট পর ডোটার শেপ এরকম হয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। দেখুন তেল তেল হাতে কোনো কিছুই লাগে না, একদম সফট ডো তৈরি হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। নিম্নে 10 মিনিট রেস্টে রাখতে হবে, রেস্টে না রেখে কাজ করবেন না। আজকে আমি আপনাদের পাফ পেস্ট্রি শীটের তৈরি করার জন্য ডালডা ইউজ করে দেখাবো। আপনারা চাইলে এখানে মার্জারিন ইউজ করতে পারেন, মার্জারিন শীট কিনতে পাওয়া যায়, সেটাও একটু উন্নত ধরনের ডালডা। এটাকেও কিন্তু মার্জারিন শীট যেগুলো পাওয়া যায় এটা উন্নত টাইপের আর কি ডালডা। আর এই ডালডা দিয়ে এই কাজগুলো আমি করে দেখাবো। এর আগে আমার বাটারের রেসিপি রয়েছে, বাটার দিয়ে কিভাবে আমি পেটিস তৈরি করেছি সেটার রেসিপিও রয়েছে, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। তবে ডালডা ইউজ করলে সেক্ষেত্রে যে পেটিসটা হয় সেটা অনেক ক্রিস্পি হয়। ডালটা সবসময় রুম টেম্পারেচারে রাখতে হয়, এটা কারণ একটু শক্ত টাইপের হয়ে থাকে। হাত দিয়ে একটু মথে এটাকে একদম সফট করে নিয়েছি। একবারে মোটামুটি চাপ দিলে কিন্তু একটু নরম হয়ে আসে, মানে শক্ত শক্ত যে ভাবটা থাকে সেটা দূর করে নিতে হবে। তারপরে এটাকে স্কোয়ার শেপের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি, কারণ শীটটা কিন্তু আমরা স্কোয়ার শেপের তৈরি করব, সেক্ষেত্রে এটা স্কোয়ার শেপের তৈরি করে নিলাম। এদিকে আমার ডোটাও রেস্ট হয়ে গিয়েছে, ডোটা রেস্টে রেখেছিলাম 15 মিনিটের মতো। এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটি পরিষ্কার সারফেসের মধ্যে আমি এটাকে বেলে নেব। তার জন্য মাঝখানের অংশটাকে একটু উঁচু ভাব রেখে দেবেন, মানে মাঝখানের অংশটা ডলে নেবেন না, জাস্ট চারিদিক থেকে আমি টেনে টেনে নিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। মাঝখানের অংশটা বাদ দিয়ে আমি চারিদিকে বেলে নিলাম পাতলা করে, যেন মাঝখানের অংশটা মোটা থাকলে উপরে যখন ডালটার অংশটা রেখে তারপরে চারিদিকটা ডালডাটা মুড়িয়ে দেব, সেক্ষেত্রে দেখবেন যে নিচের অংশটা অনেক সময় পাতলা হয়ে যায় আর উপরের অংশটা তখন চারিদিক থেকে মুড়িয়ে নেওয়ার ফলে মোটা হয়ে যায়, তখন নিচের অংশটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝ বরাবর যখন আপনারা একটু মোটা রেখে তারপরে চারিদিকে পাতলা করে বেলে নিয়ে মুড়িয়ে নেবেন, তখন পারফেক্ট থাকবে আর ডালটাটা বের হয়ে আসবে না। ডালডা হোক আর বাটার হোক, এটা বের হয়ে আসার সম্ভাবনা একদমই কম থাকে। চারদিক থেকে ভালো করে মুড়িয়ে নিয়েছি যেন ভেতরের থেকে ডালডাটা বের হতে না পারে। আপনারা চাইলে ডালডা আর বাটার একসাথে মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ
ডালডা প্লাস 1/4 কাপ পরিমাণ বাটার একসাথে মিক্স করে নিতে হবে। সেক্ষেত্রে বাটার কিন্তু ঠান্ডা নিতে হবে, একদমই ডিপ না, কিন্তু একটু ঠান্ডা টাইপের যেন হয়ে থাকে। একসাথে ভালো করে কচলিয়ে তারপরে মানে বার শেপ করে তারপরে এর ভেতরে দিয়ে দেবেন। আর এভাবে বেলুন দিয়ে আমি জাস্ট এভাবে আলতোভাবে চেপে চেপে নিচ্ছি কিছুক্ষণ, যেন বেলার সময় একদম জোরে হঠাৎ করে চাপ দিলে ভেতর থেকে এটা বের হয়ে না আসে। প্রথমে একটু লম্বা করে বেলে নিয়েছি, তারপরে আবার একটু ঘুরিয়ে আবারও এটাকে বেলে নিয়েছি, অর্থাৎ এটাকে কিন্তু চার কোণা শেপ আমি তৈরি করে নেব। আর তাই প্রথমে লম্বা করে নিলে পরে আবার উল্টিয়ে আবার লম্বা করে নিলে চার কোণা চিয়া শেপটা তাড়াতাড়ি আসে। আর এটাকে কিন্তু গোল শেপ করা যাবে না, তাহলে আপনাদের কাজটা করতে বেশি কষ্ট হবে। আমি প্রত্যেকটা ধাপে কিন্তু এটাকে চার কোণা করে বেলে নেব। দেখুন, একটু বুঝতেই পারছেন যে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একদম সাবধানে আলতোভাবে কাজ করবেন, একদম খুব জোরে জোরে ডলাডলি করে বেলে নিতে যাবেন না, তাহলে ভেতরের যে পুরটা তৈরি করেছিলাম সেটা বের হয়ে আসবে। মোটামুটি পাতলা টাইপের একটা শীট আমি চারিদিকে চারকোনা করে বেলে নিয়েছি। এখন আমি যে প্রসেস তৈরি করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ফোল্ড করে নেব। আমি আসলে বুক টাইপের যে বইয়ের যে ফোল্ডিং মেথডটা থাকে সেটাই আমি এখানে তৈরি করছি। দুই পাশ থেকে ফোল্ড করে মাঝখানে এনে তারপরে মাঝখান থেকে আবারও টেনে ফোল্ড করে নেব। একটু ভিডিওটা দেখে বুঝতে হবে যে আমি কিভাবে এটাকে তৈরি করেছি। দুই পাশ থেকে টেনে মাঝ বরাবর নিলাম, সমান করে দিয়ে দিবেন যেন সমান হয়। আবার এই যেভাবে ফোল্ড করে দিলাম, তারপরে আবার উপর থেকে টেনে এনে মাঝ বরাবর রেখে আবার নিচ পাশ থেকে টেনে উপরে দিয়ে দেব। একদমই ফোল্ড হয়ে গেল, কিছুটা বুক ফোল্ডের মতো, অর্থাৎ বইয়ের যে ফোল্ড থাকে সেরকম দেখতে। আর এই ফোল্ডটাই আপনাদের কাজে লাগবে, আর এর মধ্যে অসংখ্য ভাঁজ এমনিতেই তৈরি হয়ে যাবে। ফোল্ড করার পরে একে আবারও 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। রেস্টে না রেখে কখনোই আবার বেলতে যাবে না, তাহলে কিন্তু আপনাদের শীটটা ভালো তৈরি হবে না। 10 মিনিট 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আবারও বেলুন দিয়ে জাস্ট আলতোভাবে একটু একটু করে চেপে দিচ্ছি। চেপে দিয়ে আবারও লম্বা করে বেলে নেব, তারপরে চারকোনা চিয়া শেপ তৈরি করে নেব, অর্থাৎ চারকোনা শেপ তৈরি করে নেব চতুর্ভুজের মতো। বাটার যে পেটিস রয়েছে সেটাতে আমি আপনাদের দেখিয়েছিলাম গোল করে বেলে তারপরে চারদিকে চারটা অংশ কেটে কেটে তিনটা অংশ কেটে তারপরে এটাকে আবার বেলে নিয়েছিলাম। সেটাতে আপনাদের কষ্ট বেশি হবে, আর এই যে আমি মেথডটা দেখিয়ে দিচ্ছি এটাতে আপনাদের সবচেয়ে সহজভাবে তৈরি করে নিতে পারবেন ভেজাল ছাড়াই। এই রেসিপিটা আপনারা বাটার দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বাটার যখন ভেতরে দেবেন, অর্থাৎ বেলার সময় মাছ বরাবর দিবেন, তখন কিন্তু বাটারটাকে ফ্রিজে রেখে নর্মালে রেখে তারপরে ইউজ করতে হবে। কখনোই করা যাবে না, মানে একেবারেই সফট করে নেওয়া যাবে না। দ্বিতীয়বার আমি রেস্টে রাখার পর বেলে নিয়েছিলাম, আবারও একই পদ্ধতিতে ফোল্ড করে নিচ্ছি। টোটাল দুইবার আমি ফোল্ড করে নেব, তারপরে বারে বেলে তারপরে আমি এটা পেটিসের শেপ তৈরি করে নেব। শীট তৈরি করার সময় যতবার ফোল্ড করবেন ততটা লেয়ার অনেক পাতলা হবে, আর লেয়ারগুলো মানে ভেতরে লেয়ারগুলো পাতলা হবে আর ক্রিস্পি হবে। আমি টোটাল দুইবার এটাকে ফোল্ড করে নিয়েছি। এটা আপনারা দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ফোল্ড করে নিতে পারেন, আরও আরও ধরেন যে 3বার 4বার করে, সেক্ষেত্রে পিটিসের শীটটা আরও পারফেক্ট হবে। এরকমভাবে আবারও বুক ফোল্ড করে নিলাম, ফোল্ড করে আবারও আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। টোটাল দুইবার আমি ফোল্ড করে এরকম রেস্টে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলেই হবে। 15 মিনিট পর আমি এটাকে আবারও বেলে নিচ্ছি। রেস্টে না রাখলে আপনাদের বেলতেও অসুবিধা হবে, আর এটা বেলতে গেলে একটু শক্ত শক্ত মনে হবে। সেজন্য অবশ্যই রেস্টে রেখে তারপরে আবারও বেলবেন। আর আমি অবশ্য যখন বাসায় আমি কাজ করি তখন বাসায় কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করে নিই, তাতে আমার এটা রেস্টেও হয় ডোটা, আর এদিকে অন্য কাজগুলোও হয়ে যায়। দুইবার বুক ফোল্ড করে নিয়েছিলাম, এরপরে আর কোনো ফোল্ড করব না। জাস্ট আমি এখন টোটাল চারকোনা চারিয়া করে আবার বেলে নিয়েছি, চারকোনা করে তারপরে পাতলা করে বেলে নিয়েছি। একেবারে পাতলাও না, মোটামুটি কেমন একটু দেখেই বুঝতে পারছেন। এরকম করে বেলে নিয়ে আমি সাইডের অংশগুলো একটু পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম, যেন সাইডের অংশ যেটা লাগানো থাকে সেটা কেটে নিলে যখন পেটিসটাকে আপনারা তৈরি করবেন পেটিসের সাইডের অংশটা ফাঁকা ফাঁকা লেয়ারগুলো বোঝা যাবে।
বেলে নেওয়ার পর আমার 11 থেকে 11.5 ইঞ্চি মাপ মতো লম্বা হয়েছিল চারিদিকেই, মানে দুই পাশে 11 করে হয়েছিল। ওই অনুযায়ী আমি 3.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি, আর তিনটা তিনটা করে লেয়ার করে নিয়েছি। এতে 9টি পেটিসের শীট আমার তৈরি হয়েছে। আপনারা চাইলে আরও মোটা করে আরও বড় করে বাসা খাবার জন্য তৈরি করে নিতে পারেন, তবে যখন ডেলিভারি করবেন সেক্ষেত্রে এরকম মাপটাই আপনাদের জন্য পারফেক্ট। দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমি কিছু বেকিং পেপার বিছিয়ে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি, আর তার উপরে আবারও বেকিং পেপার দিয়ে দিলাম। আপনারা চাইলে উপরে কাগজ বিছিয়ে দিতে পারেন একটার উপরে আরেকটা, তাহলে সুন্দরভাবে সেট হয়ে থাকবে। ডিপ থেকে বের করে সরাসরি আপনারা বেকিং করতে পারেন। সরাসরি মানে যখন আপনারা পুরটা রেডি করবেন তখন ডিপ থেকে বের করে রেখে দেবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তারপরে আবার একটু সফট হয়ে আসলে তারপরে ভেতরে পুরটাকে তৈরি করে নেবেন। আবার আপনারা চাইলে একবারে সম্পূর্ণ পুর দিয়ে তারপরে উপরে ডিম ব্রাশ করে সম্পূর্ণ কাজ রেডি করে তারপরে এটাকে ডিপ করে নিতে পারেন। ট্রের মধ্যে রেখে ডিপ করে তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে 1-2 ঘন্টা পর বের করে এটাকে আবার যে বক্সে রাখবেন সেই বক্সে ঢুকিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। ভেতরে ইচ্ছে মতো পুর দিয়ে তারপরে উপর থেকে টেনে এনে সামনের অংশে একটু আলতোভাবে চেপে দিলেই হয়ে যাবে। আর উপরে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। সুন্দর কালারের জন্য অবশ্যই ডিম ব্রাশ করে দিবেন, খুব সুন্দর একটি কালার আসবে। আর এটাকে ওভেনে আমি বেক করব। ওভেনে প্রিহিটেড ওভেনে আপনারা বেক করবেন 150 ডিগ্রি সেলসিয়াসে। সবসময় আমি বেক করি মিডিল র্যাকের মধ্যে। আর বেকিং জিনিসটাও আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ওভেনে কিভাবে দিয়ে দিলাম সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব। ডিম ব্রাশ করে কিছু সাদা তিল উপরে দিয়ে দিচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে সাদা তিলগুলো দেখতে। আমি আগে থেকেই এই পর্যায়ে এখন আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আর প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে দেখুন আমি আপ ডাউন হিট অন রেখে মিডিল র্যাকের মধ্যে রেখে এটাকে বেক করব 40 থেকে 45 মিনিটের মতো। সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে আসবে আর কালারটা একদম জোশ আসে, দেখতে অনেক সুন্দর হয়। এটি সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে, আসলে আমি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি আর আপনাদের সুবিধার্থে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।